আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা সংসার মন্দিরে ভিখারি সম্রাট। রচনা ডাক্তার তাপস কুমার, প্রযোজক শেখ কামাল উদ্দিন, নির্দেশনায় মোহাম্মদ সারাদ আলী, আলো ধ্বনি দীনবন্ধু দত্ত, আবহ সঙ্গীত মাস্টার অনিমেষ সম্প্রদায়, শ্রেষ্ঠাংশে গৌতম মন্ডল, গায়ক নায়ক কুমার চিন্ময়, বিদ্যুৎ মিস রিয়া মুখার্জি, শেখ কামাল উদ্দিন, স্বপ্ন সুন্দরী মিস চন্দ্রানী ঘোষ ও প্রতিভাময়ী ভাগীরথী ঘোষ, স্বপন ঘোষ, বাপি মন্ডল, শৈলেন গোলে এবং খলনায়ক সুনীল পাত্র ও আপনাদের সবার পরিচিত মোহাম্মদ সারাদ আলী। শুরু করতে চলেছি শেখ কামাল উদ্দিন প্রযোজিত, মোহাম্মদ সারাদ আলী নির্দেশিত আজকের যাত্রাপালা সংসার মন্দিরে ভিখারি সম্রাট। अभी जाए के बाद ओ यार आ रहा है तेरा प्यार। हम कह तुम हुए तुम कह तुम अभी जाए के बाद ओ यार आ रहा है तेरा प्यार। मैं तो यहाँ जीता रहा सारे गम दिल के भुला के, देखे तुम्हें सारी खुशी। मैंने यहाँ कुछ भी तो पाया नहीं, सब कुछ पाके मुझको मिली क्या जिंदगी। ओ यार आ रहा है तेरा प्यार। कह तुम हुए तुम कह तुम अभी जाएगा। ओ यार आ रहा है तेरा प्यार तेरा प्यार तेरा प्यार।
কাল আমার ফাংশন শো, তাই আমি গানের জন্য প্র্যাকটিস করছিলাম। কিন্তু কিন্তু তুমি যে এত ভালো নাচতে জানো তা তো জানতাম না বৌদি। বৌদি বলে কেন? কেন নতুনটা তুমি নিজের কাছে জেনে নাও বৌদি। জানতে চাই না, যাও। তুমি জানতে না চাইলেও সবাই কিন্তু জেনে গেছে ম্যাডাম। এই, কে জেনে গেছে, হ্যাঁ? বিরোধ ফেরত ব্যারিস্টার বসন্ত রায় চৈতালি দেবীর প্রেমের মামলা রায় বেরিয়েছে। কি বললে? অসভ্য কথা নয়। আজ আমি তোমার কান ছিঁড়েই নেব। তুমি কান ধরছো কেন? অসভ্যতার সীমা অতিক্রম করা, ওই অসভ্যতার সীমা অতিক্রম করার বাঁদরটাকে এখন থেকে তুমি কান মলে আদর করবে চৈতালি। দাদা, আপনি? ওই বাঁদরটার বাদ রাখবে। আর তোমাকে লজ্জার হাত থেকে মুক্তি দিতে আমি শেষ কথাটা বলবো। কি কথা বলটা? জানিস তো আমার খুব ইচ্ছা সামনের শুভ লগ্নে চৈতালির সঙ্গে ওই বসন্ত বিয়ে দিয়ে চৈতালিকে বসন্ত বউ করে ঘরে তুলবো। না না না, এখনই তোমার কোথাও যাওয়া চলবে না, কারণ এই হেমন্ত রায় অনেক কষ্টে অনেক অনেক চোখের জল ফেলে সাজিয়েছে তার সংসার উদ্যান। এই উদ্যানের ভার যেবার তোমাকে গ্রহণ করতে হবে বোন। আমি? আমি জানি তুমি বসন্তকে ভালোবাসো, আর বসন্ত তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আর সেই ভালোবাসার বাসরটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আমি তোমার হাতে তুলে দিলাম আমার স্বর্গীয় মায়ের আশীর্বাদ। আপনি কি করলেন বড়দা? আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন দিয়ে আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে নিলাম। বড়দা! জানো চৈতালি, আমার বাবা যখন মারা যায় এই প্রশান্ত তখন মাত্র 5 বছরের। হ্যাঁ, তারপর কিছুদিনের মধ্যে তোদের মানুষ করার চিন্তায় হঠাৎ একদিন আমার মা আমাকে কাছে রেখে বললো, হেমন্ত তোকে একটা কথা বলছি শোন, আজ থেকে তুই এই 2 ভাইয়ের দায়িত্ব তোর মাথায় তুলে নে। আর সেই সঙ্গে তুলে দিল আমাকে একটা গহনার বাক্স। আমাকে বললো প্রয়োজন এগুলো বিক্রি করে ওদের মানুষের মতো মানুষ করিস, কিন্তু যত অভাব যত যন্ত্রণাই তোর জীবনে আসুক না কেন ওই সোনার বালা দুটো তুই যেন বিক্রি করিস। যেদিন ঘরের লক্ষ্মী নিয়ে আসবি সেদিন এগুলোকে হাতে তুলে দিয়ে বলিস এটা আমার মায়ের আশীর্বাদ। সেই জন্যই তো আমি আমার মেজো ভাইকে ব্যারিস্টারি পড়াতে বিলেতে পাঠিয়েছি, আর তোকে আমি ডাক্তারি পড়াচ্ছি। আমাদের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে নষ্ট করে দিলে বড়দা। নষ্ট কোথায় রে বোকা? একটা স্বপ্নকে খুন করে আরো 2টো স্বপ্নকে আমি এই সমাজে প্রতিষ্ঠিত করেছি। এটা কি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া নয়? তবু আমাদের মনে আজীবন একটা যন্ত্রণা থাকবে বড়দা, যে তোমার আত্মত্যাগ দিয়ে গড়ে উঠেছে আমাদের জীবনে সৌভাগ্যের সোপান। না রে না, আর আমি তোদের জন্য কোনো ত্যাগ স্বীকার করবো না। আজ আমি তোদের 2টো সংবাদ শোনাবো। প্রথম সংবাদ, অনিবার্য কারণে কাল থেকে আমার বিদ্যালয়ের চাকরিটা থাকছে। ভেঙে পড়িস না, চিন্তার কিছু নেই। দ্বিতীয় সংবাদটা না ভীষণ আনন্দে। হ্যাঁ, আমার ভাই বসন্ত আজ বিলেত থেকে বাড়ি ফিরে আসছে রে। আর সেই আনন্দে না আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। আগুনের পরশ মনি ছোঁয়াও গানে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়াও গায়ে। আসছে আমার ভাই বসন্ত। বড়দা তুমি ভালো আছো তো বড়দা? ফেরত ব্যারিস্টার যার ভাই সে কখনো খারাপ থাকতে পারে? বসন্ত তুই কেমন আছিস রে ভাই? ভালো আছিস তো? আমি ভালো আছি মেজদা, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। চৈতালি টিনা, এই হলো আমার ভাই প্রশান্ত। ভাই, I mean your brother. ইয়েস। Hello, ভাই, I mean hello, brother. আর ইনি হলেন আমার বড়দা। But who is my relation? আমার কে আছে? সম্পর্কে ইনি হলেন তোমার ভাসুর। বাছুর। বসন্ত, এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ব্যাড। হ্যালো বাছুর। হ্যালো বসন্ত, কে এই মেম সাহেব? আরে বড়দা, তোমাকে তো বলতে আমি একেবারে ভুলে গেছি।
ও হলো ডিনা। আমরা একসঙ্গে বিলেতে ব্যারিস্টারি পাস করেছি। আর তার চেয়ে বড় পরিচয় হলো ও আমার স্ত্রী। কি বললি কুলাঙ্গার? জাতি ধর্ম বিসর্জন দিয়ে তুই একটা মেম সাহেবকে বিয়ে করে ঘরে তুললি, এত অধঃপতন হয়েছে তোর। আমার একটা কথা শোনো বর্দা। ওর কোনো কথা আমি শুনতে চাই না। আজ এখনই ওই মেম সাহেবকে তার দেশে ফিরিয়ে দেবার ব্যবস্থা কর। কারণ এই ডিনাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। ওই কাগজে কলমের বিয়ে আমি মানি না। এই চৈতালিকে তোকে বিয়ে করতে হবে। সবাই জানে চৈতালি তোর ভাবি স্ত্রী। তাছাড়া ওকে আমি কিছুক্ষণ আগে বরণ করে নিয়েছি। ওই চৈতালিকেই তোকে বিয়ে করতে হবে। তোমার অন্যায় আদেশ বর্দা। তাছাড়া আমার মতো একজন বিলেত ফেরত ব্যারিস্টার এর মতো একটা মূর্খ গাইয়া মেয়েকে বিয়ে করবে, এ তুমি ভাবলে কেমন করে? এই কুলাঙ্গার! এখন আমি এই মানুষের কাছে কি জবাব দেব রে? সবাই তো জানে ও তোর ভাবি স্ত্রী। ভয় ভাগা চুপ করে থাকিস না। আমি কি জবাব দেব? তুমি নিজেই তো ঘটনাকে কুলবদল হিসাবে বরণ করেছো। বিয়েটা তো তুমি করলেই বসন্ত! এই বাছুর! তোমার এত বড় সাহস! তুমি আমার বসন্ত, আমার হাজবেন্ডকে আঘাত করো! আমি তোমাকে শোট করিয়ে দিবো! রিল্যাক্স প্লিজ ডিনা, এবারের মতো ওনাকে ক্ষমা করে দাও প্লিজ ডিনা, এক্সকিউজ হিম, ইটস মাই রিকোয়েস্ট। বসন্ত, আমি তোমাকে বহুতবার বলিয়েছি বেঙ্গলে আদমি জেন্টলম্যান না আছে। তুমি ওদের সাথে রিলেশন কাট আপ করিয়ে দিয়া আমার সঙ্গে বিলেতে চলে চলো। অসম্ভব! বিলেত যদি যেতে হয় তুমি একাই যাবে। আমার স্মৃতি সৌধটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমার ভাই কিছুতেই তোমার সঙ্গে যাবে না। বর্দা, তুমি বোধহয় ভারতবর্ষের আইন হয়ে গেছো। আইন? ইয়েস, আইন। আইনে জুরিডিকশন বলে একটা কথা আছে, and everybody has to abide by it. বসন্ত! Mind your jurisdiction. আমি আমার অধিকারের সীমানা ছাড়িয়ে যাচ্ছি। ভাই দাদাকে আইন শেখাচ্ছে, তবু যদি সে আইনের মানে বুঝতো। কিন্তু যে আইনের ফুলচুরি দিয়ে ফরিয়াদি পক্ষ অবলম্বন করে আজকে তোরা নির্দোষ আসামিকে কয়েদে পাঠাস, জানিস সে আইনের মানে কি? সে আইন! নেই, নিয়ম নেই, শৃঙ্খলা নেই আজকের এই ভারতবর্ষে। আমেরিকার গণতন্ত্র প্রচার করে খুশি মতো সংবিধান সৃষ্টি করে দেবতার অসংখ্য মানুষকে আজকে তোরা অমানুষ করে গড়ে তুলেছিস। এখনো সাবধান, এখনো সময় আছে। তবে আমারও শেষ কথা শুনে রাখো বর্দা। এই ডিনা আমার স্ত্রী। এই বাড়িতে আমার স্ত্রীর যদি সামান্যটুকু অমর্যাদা হয় এবং তোমরা সকলে মিলে যদি ওই মূর্খ গাইয়া মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়ানোর চেষ্টা করো, তাহলে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে ওই ডিনার হাত ধরে আমি বিলেতেই ফিরে যেতে বাধ্য। You see with me at 10 p.m. today. My বাছুর, my চোদালি টেবি, কর্তব্য রক্ষার অপূর্ব প্রতিদান তুমি পেয়ে গেছো হেমন্ত রায়। এইবার তুমি চিৎকার করে বলো যে আমি ওই বিলেত ফেরত ব্যারিস্টার বসন্ত রায়ের বড় ভাই। এবার কি হবে বর্দা? হয়তো তোর ডাক্তারি পড়া বন্ধ হয়ে যাবে, ভেঙে যাবে তোর জীবনের শব্দ। আরেকটা পরিচয় হবে রে, এই হেমন্ত রায় একজন একজন মিথ্যেবাদী। আমার শেষ কথাটা তুমি শুনে যাও। মায়ের আশীর্বাদ দিয়ে দিতে হবে। সমাজ সংসার সবার কাছে আমাকে সাজতে হবে বিদ্রুপের পাত্র। না, এটা কিছুতেই সম্ভব নয়, এটা কিছুতেই সম্ভব নয়। দোহাই বর্দা, তুমি
তুমি আর মেজদাকে চাপ দিও না। মেজদা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, এই সংসার যে শ্মশান হয়ে যাবে বর্দা। মেজদা চলে গেলেও তুই তো আছিস রে প্রশান্ত। আমি? হ্যাঁ তুই। আচ্ছা তুই কি পারিস না? তুই কি পারিস না চৈতালির চোখের জল মুছিয়ে দিতে? তুই কি পারিস না ওকে কুললক্ষ্মী রূপে বরণ করে ওর চোখের জল মুছিয়ে দিয়ে ওকে তুই বিয়ে করতে তুই কি পারিস না? হয় না। কেন হয় না রে? যাকে আমি মনের প্রাণে বৌদি বলে ভেবেছি, ভুলে যা, সবকিছু ভুলে যা। কেমন করে বলবো বর্দা? কেমন করে? প্রশান্ত, এই প্রশান্ত, হ্যাঁ বর্দা। আমি তো তোর বড় ভাই। আমি বড় ভাই হয়ে তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার এই অবস্থাটাকে বিবেচনা করে মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা দিতে তুই চৈতালিকে বিয়ে কর। নিরজনে প্রভু নিরজনে খেলিছু দেবী শুনয় বিরাট শিশু আন মনে খেলিছু সৃষ্টি তব খেলা রামুদা, তুমি আবার বুঝি স্বপ্ন দেখেছিলে গো দাদা বাবু? স্বপ্নই তো যেন রামুদা, ওই একটা স্বপ্ন না বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা কেন এমন হয় বলতে পারো? কেন এই অভিশপ্ত স্বপ্নটা বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার ঘুমটাকে ভাঙিয়ে দেয়? স্বপ্ন তো সবাই দেখে গো দাদা বাবু। কিন্তু একই স্বপ্ন তো কেউ বারবার দেখে না গো রামুদা। দাদা বাবু, জানো রামুদা, যেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সেই রাতে আমি প্রথম দেখেছিলাম ওই স্বপ্নটা। তারপর থেকে প্রত্যেকটা রাত যখনই আমি একটু ঘুমোবার চেষ্টা করি, ঠিক তখনই আমার মনের ক্যানভাসে ফুটে ওঠে সেই অভিশপ্ত রাতের সেই ভয়ঙ্কর স্বপ্নের প্রতিচ্ছবিটা। আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠি। দাদা বাবু, আর তোমরা তখন সবাই ভাবো আমি বোধহয় পাগল হয়ে দাদা বাবু, পাগল হলেও ক্ষতি কিরে বাবা বললো। মামা যখন বেঁচে আছে তখন এই শহরের সব থেকে বড় ডাক্তার দেখিয়ে আমি তোকে সুস্থ করে তুলবো রে। মামা আমি তো সম্পূর্ণ সুস্থই আছি, তাহলে তো আমিও তো সেই কথাই বলি রে বাবা পল্লব, আমিও তো সেই কথাই বলি। কিন্তু তুই বিশ্বাস কর বাবা পল্লব, আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এমনকি আমাদের বাড়ির চাকর বাকরেরা পর্যন্ত বলতে শুরু করেছে যে তুই নাকি একেবারে পাগল হয়ে গেছিস রে বাবা। এই পল্লবে তুই জানিস না রে বাবা পল্লব, তুই জানিস না তোর যখন 5 বছর বয়স তখন তোর মা অর্থাৎ আমার দিদি মারা গিয়েছিল রে। তখন আমি এতখানি ভেঙে পড়িনি রে বাবা পল্লব, তখন আমি এতখানি ভেঙে পড়িনি। আমার জামাই বাবার এই অকাল মৃত্যু আমি কিছুতেই সহ্য করতে পারছি না রে। কাঁদবেন না দাদা বাবু। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমার দাদা বাবুকে সান্ত্বনা দেবে কে? আমরা সবাই সান্ত্বনার কোলে দিই, পল্লবকে সুস্থ করে তুলবো রামু দাদা। মিলন দাদা বাবু, পল্লব ভাই, এভাবে তোকে ভেঙে পড়লে চলবে না। তোকে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার আগেকার মতন স্বাভাবিক হতে হবে। অবশ্যই
অবশ্যই সুস্থ স্বাভাবিক হতে হবে, তাহলে এত বড় ব্যবসা হতে গিয়ে দেখাশোনা করে বলো। আরে বাবা, আমার তো বয়স হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে নাকি? হ্যাঁ বাবু, হ্যাঁ বলো। যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ, হ্যাঁ। ভালো ডাক্তার দেখিয়ে পল্লবের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। না রে মিলন, আমার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। জানিস মিলন, সেই অভিশপ্ত স্বপ্নটা যদি আমার চোখের সামনে ভেসে না ওঠে, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। আমার দাদাবাবু প্রায় রাতে স্বপ্নে দেখে একটা মানুষ আগুনের মাঝে পড়ে বাঁচার জন্য আত্মনাদ করতে করতে আমার দাদাবাবুর দিকে এগিয়ে আসছে। আর তার বিভঙ্গ রূপ থেকে ভয়ে আতঙ্কে আমার দাদাবাবু চিৎকার করে জেগে ওঠে। সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমি তোকে বোঝাতে পারবো না। জানিস মিলন, লোকটা সর্বাঙ্গ আগুনে কেমন দাউ দাউ করে জ্বলছে। লোকটা বাঁচার জন্য ব্যাকুল হয়ে আমার দিকে ছুটে আসছে। মিলন, কি বিভৎস, কি ভয়ঙ্কর তার সেই চোখ দুটো। তুই চিনতে পেরেছিস বলা উচিত নাকি? না বাবাজি, চিনি কি লাভ? স্বপ্ন তো কখনো সত্যি হয় না। সত্যি না হয় না, সরকারি কি টাইম বাবু? আপনাদের হয়তো জানা নেই, সরকারি সূত্র অনুযায়ী কাকা বাবুর মৃত্যুর রিপোর্ট মানার না হলে স্পটে পড়া ভারতের গল্প পাওয়া যাবে। কেন এখানে সেখানে ছড়িয়ে ছিঁড়ে থাকবেন, কিছু টাইম পাবে। মিলন, তুই সত্যি বলছিস? আমার বাবাকে সত্যি সত্যি মার্ডার করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, কাকা বাবুর গাড়ির মধ্যে টাইম বাবা ফিট করে কাকা বাবুকে মার্ডার করা হয়েছে। তাহলে একদম দেরি করো না মিলন বাবাজি, তাহলে একদম দেরি করো না। যত তাড়াতাড়ি সম্ভব আমার জামাই বাবুর হত্যাকারীকে খুঁজে বার করে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। নিশ্চয়ই নিশ্চয়ই করব বাবু। যেমন করি হই, কাকা বাবুর এই হত্যাকারীকে খুঁজে বের করে আইনের আদালতে আমি তুলবই। প্রয়োজন হলেও ফাঁসির দড়িতে ঝোলাতেও আমার হাত কাঁপবে না। রামদা, রামদা, আমার মাথার মধ্যে কেমন কেমন হচ্ছে। রামদা, অস্বস্তি হচ্ছে। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমি বোধহয় সত্যি সত্যি এবার অসুস্থ হয়ে পড়ছি। দাদাবাবু, আমার কথা তুমি শান্ত হও। আমি কেমন করে শান্ত থাকবো তুমি বলতে পারো রামদা? আমি তো ভাবতেই পারছি না যে কে বা কারা আমার বাবাকে এরকম নৃশংসভাবে ওই একটা প্রশ্ন আমার মাথার ভেতরটা শুধু তোলপাড় করে, পুড়ে পুড়ে খায়। কেন কেন আমার জামাই বাবুকে খুন হতে হলো? আমার জামাই বাবুর মতো সৎ এবং সচ্চর ব্যক্তি এই এলাকায় দ্বিতীয় একটা নেই। রামদা, আমার মাথার মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। ওষুধটা খেয়ে নে তো, দেখবি তোর মাথার যন্ত্রণা একেবারে শেষ। রামু, ওর এখন বিশ্রামের প্রয়োজন আছে, ওকে তুই ওর ঘরে নিয়ে যা। রামদা, রামদা, আমার শরীরের শিরা উপশিরাগুলো না কেমন যেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার দুটো চোখে না যেন রামুদা, আমার দুটো চোখে ঘুম চড়িয়ে ধরছে। রামুদা, রামুদা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তুমি আমাকে দয়া করে আমার সমান করে নিয়ে চলো রামুদা। আমি একটু ঘুমোতে চাই রামুদা। আমাকে আমার সমান করে নিয়ে কানা বলে গাড়ি চালাবো, হিজড়ে বলে মা খাবো, মা খাবো। এই হবে, ওই ঔষধ খেয়ে তোর মাথার যন্ত্রণা যত কমবে তত বাড়বে তোর বুকের যন্ত্রণা। কারণ ওই ঔষধের সঙ্গে আমি তোকে খাইয়ে দিচ্ছি হেরোইনের বিষ। ওই মিলন হারান যতটা ঠিকই ধরেছে, ঠিকই ধরেছে যে আমার জামাই বাবুকে বোম বাস্টিং করে মারা হয়েছে। কিন্তু কেন
কিসের জন্য মারা হলো ওই হারাম যারা জানে না তাহলে শোনো না পড়া। আমার যখন 12 বছর বয়স তখন একদিন হঠাৎ আমার বাবা মা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গেল। আমি তখন একেবারে একা হয়ে গেলাম, কেউ রইল না আমার, কেউ না। তখন আমার এই জামাই বাবু আমাকে এখানে নিয়ে এলো, আমাকে এখানে নিয়ে এলো, আমাকে স্কুলে ভর্তি করে দিল। তারপর আমার না যখন যা লাগতো তখন তার থেকেও বেশি দিত। হয়তো আমার দিদিকে দেখানোর জন্য যে দেখো তোমার ভাইকে আমি কতখানি ভালোবাসি। কিন্তু আমার যখন 18 বছর বয়স হলো তখন একদিন আমার দিদি আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেল। একেবারে আমি একা হয়ে গেলাম, কেউ রইল না আমার, কেউ না। তারপর থেকে আমার জামাই বাবু আমার পড়াশোনা বন্ধ করে দিল। আমার উপর চালাতে শুরু করতে অত্যাচার। একদিন আমার কিছু টাকার প্রয়োজন পড়লো। আমার জামাই বাবুকে ঠিক এই জায়গাটায় জামাই বাবু বসে টাকা গুনছিল। আমি জামাই বাবুকে এসে বললাম, জামাই বাবু আমার কিছু টাকার প্রয়োজন আছে। ও জামাই বাবু আমাকে দিন না, কিছু টাকা দিন না জামাই বাবু, দিন না। এই জায়গাটায় বসে পায়ের উপর পা দিয়ে জামাই বাবু টাকা গুনছিল। আমাকে বললো, একটা টাকা হবে না, যা কাজে বন্ধ বলছি, যা। ও জামাই বাবু দিন না, জামাই বাবু দিন না, বেশি টাকা তো নয়, আমি আপনার অনেক 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 কাজ করে দেবো, জামাই বাবু দিন না। তোকে বললাম না, কথা কি কানের ফুটে যায় না, কানের ফুটে যায় না। বলে তাই চালাবো, যেটা বলে মা হব। সেই দিন সপাটে আমার গালে মেরেছিল একটা চর, আমার গালে 5টা আঙুলের দাগ বসে গিয়েছিল। সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, সমস্ত সম্পত্তির মালিক হব আমি। সেই জন্য সকালবেলায় ঠান্ডা মাথায় আমি করলাম কি, জামাই বাবু অফিসে বেরোনোর আগে ওই গাড়ির ভিতরে একটা বোম ফিট করে তারপরে জামাই বাবু বাড়ি থেকে ফ্রেশ হয়ে একবার করে বেরিয়েছে, গাড়ি ঢুকলো। গাড়ি স্টার্ট দিল, গাড়ি ছাড়লো, গাড়ি যাচ্ছে কিছু দূর গিয়ে একেবারে শেষ হয়ে গেল। প্রতাপ নারায়ণ চৌধুরী মানুষ কথা আচ্ছা, অন্যের ঘরে ঢুকতে একটু লক করে ঢুকতে, সে জ্ঞানটুকু সালা তোমার নেই দেখছি। হ্যাঁ স্যার, আপনাকে কথা দিয়েছিলাম আজ রাত 8টার মধ্যে আসবো। এই দেখুন একদম কারেক্ট টাইমে এসে গেছি। এই মানিকের কথার কাজের কোনো হেরফের হয় না স্যার। কিন্তু মালটিকে আগে মল্লিকা আমার বউ। বউ মানে আপনার এটি তো অভিনয় করবি। ও আরে বাবা, শেষে কিনা তোমার বউকে নিয়ে এলো, অন্য কোনো মেয়ে পেলো না। দেখুন স্যার, আমি হলাম মানিক সমাদার, যাত্রা দলের মেয়েদের সারা 1 নম্বর দালাল। আমার কাছে আবার কোনো মেয়ের অভাব আছে নাকি? আরে বাবা সে বুঝলাম, কিন্তু তো সিঁড়িতে সিঁদুর জলজল করছে। আপনার কাজ নিয়ে কথা। আরে যাকে তাকে নিয়ে এসছো, নিজের বদনাম করতে পারি না। আরে সেই জন্যই তো আমার বউকে নিয়ে আসলাম। আরে বাবা সেই একই কথা, বউ নিয়ে কি আমি সারা ঘুরে খাবো নাকি? আমার সিঁদুর থেকে ঘাবড়াবেন না। আর আমার মল্লিকার যা ফিগার, তাতে করে সিঁদুর
সিঁদুর মুছে একটু সাজুগুজি করে দাঁড়ালে মনে হয় যেন সারা 16 বছরের কচি মাছ। তাহলে এবার কাজের কথাটা বলুন তো স্যার, আপনার কোন নাটকে আমাকে কিসের চরিত্র অভিনয় করতে হবে? আমার এই সংসার নাটকে স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হবে। স্ত্রীর চরিত্র? এই বাড়িটাই হবে তোমার অভিনয়ের রঙ্গমঞ্চ। কথাটা ঠিক বুঝতে পারলাম না স্যার। ও, বুঝতে পারলেন না? তাহলে এদিকে শুধু জিনিস বুঝিয়ে বলছি। শোনো, আমার ওই বর্ধমান ভাগ্নে পল্লবের সঙ্গে না আমি তোমার বউ মল্লিকার আবার বিয়ে দেব। বলেন কি স্যার, আমার বইয়ের আবার বিয়ে? হ্যাঁ, তবে বিয়ে যাবে নকল। নকল? Yes! নকল। তুমি আমার ওই অর্ধনবাদ ভাগ্নে পল্লবের নকল বউ হয়ে আমাদের বাড়িতে আসবে, তার সঙ্গে নকল ভালোবাসার অভিনয় করে। হ্যাঁ, আর যখন সে তোমার নকল ভালোবাসার এই হাবুডুবু খাবে, ঠিক তখন তখনই কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আমার হাসিল করে নিতে হবে। কতদিন এইভাবে অভিনয় করতে হবে? তো 1 মাস, প্রয়োজনে 2 মাস, 3 মাস, 6 মাসও লাগতে পারে। Yes, তবে এর জন্য আমি তোমার বউকে প্রত্যেকদিন 2000 টাকা করে মাইনে দেবো। 2000 টাকা? Yes, 2000। হ্যাঁ স্যার, আমি রাজি। স্যার, আমি রাজি স্যার। এই কি গো মল্লিকা, এই মল্লিকা তুমি রাজি তো? আরে তুই কি যে ভালো, আমি আবার রাজি হব না? এই এমন সুযোগ আমার হাতছাড়া করা যায় নাকি? আরে বাবা, টাকার অঙ্কটা শুনে আনন্দে আত্মার হলে চলবে না। আমার ওই অর্ধনবাদ ভাগ্নে পল্লবের মন জয় করতে পারবে তো? কি যে বলেন স্যার, আমি নাকি আবার পুরুষ মানুষের মন জয় করতে পারবো না। আপনি হয়তো আমায় চিনি না স্যার, আমি কি মাল, আমার বয়স এখন 16, কত ছেলে পাগল হলো, সবাই বলে আমায় পেলে চায় কিছু না। আমি দেশে ভরা কানা বলে গাড়ি চালাবো, হিজড়ে বলে মা খাবো, মা খাবো। মিষ্টি, আহা মিষ্টি, শালি সময় হোক না, সময় হলে আমি তোর মিষ্টির রস একেবারে লিঙ্গিরা চাটা মুটা। মালিক সমাজের এমনকি আমার ভাগ্নে পল্লব এবং আমাদের বাড়ির চাকর বাকরেরা তোমরা কেউ বুঝতে পারলে না, তোমরা কেউ বুঝতে পারলে না যে তোমার
তোমাদের সকলের মনে অজান্তে আমি ছড়িয়ে দিয়েছি একটা বিরাট মাকুসার আমার মুখের ভিতরের বিষাক্ত লালা দিয়ে বোনা জাল দিয়ে আমি তোমাদের সকলকে পাকে পাকে জড়াবো। তোমরা আমাকে কেউ চেনো না, তোমরা আমাকে কেউ জানোই না। এই মহেশ মল্লিকের ভিতরে লুকিয়ে আছে এক ভয়াল ভয়ঙ্কর এক শয়তান Oh my dear, please come here. Enjoy me, please come me. Love me with joy. দেখছি হেমন্ত রায়ের মাটির বাংলো আজকে কলকাতার 5 স্টার হোটেলে রূপান্তরিত হয়েছে, আর সেই হোটেলের মডেল হিসাবে আবির্ভূত হয়েছে বিলেতের নর্তকী। সাবধান বার্তা, মনে রেখো, যিনি আমার স্ত্রী এই বাড়ির বউ, ওকে অপমান করলে আমি কিন্তু সহ্য করবো না। এই বসন্ত, তুমি বাঁচুর, আমি তোমার এল্ডার ব্রাদার্সকে সাবধান করিয়ে দাও, তা নইলে আমি ওকে শোট করিয়ে দিবে। শোট করে বিলিতি মদ গিলে বিলিতি কায়দায় কোমর দুলিয়ে ইংলিশ গানের সুর ভাজলে মেম সাহেব সাজা যায়, কিন্তু বউ সাজা যায় না। আমার স্ত্রী স্যুট পরুক আর শাড়ি পরুক, তা নিয়ে তোমার অত মাথা ঘামাবার প্রয়োজন নেই। আছে রে বসন্ত, আছে। আচ্ছা, তুই তো বিলেত থেকে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে এসেছিস, তুই বলতে পারিস স্ত্রী শব্দটার মানে কি? স্ত্রী মানে হচ্ছে সহধর্মিণী, অর্থাৎ যে নারী তার স্বামীর ধর্ম অবলম্বন করে সেই হচ্ছে প্রকৃত স্ত্রী। কিন্তু এই মেয়েটা তোর কোন ধর্ম অবলম্বন করেছে তুই আমাকে বলতে পারিস? উল্টে তুই তাকে অনুসরণ করে নিজের সাহেব সাজার জন্য আজকে উঠে পড়ে লেগেছি। তুমি ভাবলে কি করে বর্দা যে আমিও তোমার মতো সস্তা দামের হাঁটুর ওপর ধায় সুতি পরে এই গায়ের চাষাভুষো সেজে থাকবো? এই দিনে এক হাত ঘুমটা দিয়ে কপালে তাদের মতো বিশালে টিপ পরে ঘরের কোলে কি বউ সেজে থাকবে? হ্যাঁ, থাকবে। কারণ বউ সাজতে গেলে বউয়ের মতোই সাজতে হবে। I mean why? হ্যাঁ বউ, আজকে তুমি বিলেতের মেম সাহেবী হও আর ইংল্যান্ডের রাজকুমারী হও, তুমি একজন ভারতবর্ষের বাঙালি পরিবারের বধূ হয়ে এসেছ। তোমাকে মনে রাখতে হবে, স্বামীর ধর্মই তোমার ধর্ম, স্বামীর পরিচয় তোমার একমাত্র পরিচয়। নারীর স্বভাব সুন্দর
সুন্দর মাধবীর কাছে এই পুরুষরাই চিরকাল হাত পেতে এসেছে। কিন্তু সেই নারী যখন আপন প্রকৃতি ত্যাগ করে ওই পুরুষের দুয়ারে সে হাত পেতে দাঁড়ায়, প্রেম তখন আর অমৃত থাকে না। প্রেম কি হয় জানিস? কি? মৃত। I mean, dead body। বর্দা! সেই জন্যই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চণ্ডী মণ্ডপে পঞ্চায়েতের বন্ধন, মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝির মুখে মিথ্যে রাজনীতির স্লোগান, রমাপদ চৌধুরীর কোন পলাশের পদাবলী পাড়া কীর্তনা শুনে আজকে কলকাতার সঙ্গীত শিল্পীরা গাইছে আমি কলকাতার রসগোল্লা, অথবা চুমা চুমা দিয়ে চুমা। লজ্জা, এটা আমাদের ভারতবর্ষের লজ্জা। ছি, 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 ছি। বর্দা, তোমার এই জ্ঞানের লেকচারগুলো এই ডিনাকে না শুনিয়ে প্রশান্ত নতুন বউ চৈতালিকে শুনিয়ে চৈতালিকে, তাতে হয়তো তোমার কাজে লাগবে। ও, চলে এসো। বসন্ত, বসন্ত শোনো, শুনে যাও। বসন্ত নয়, বলো স্বামী। স্বামী? স্বামী সংসারের একমাত্র পরিলক্ষিত। এ দেশ তো তোমাকে মানায় না মা। তোমার পরনে থাকবে লাল পাড় গরমের শাড়ি, কপালে থাকবে ঘন্টার আড়ালে সুন্দর একটা সিঁদুরের টিপ। তুমি সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে বসে গাইবে লক্ষ্মীর পাঁচালি। না, না, আমি পারিবে না। লক্ষ্মীর পাঁচালি, লাল পেড়ে গরমের শাড়ি, হাতের শাখা, সেটিতে সিন্দুর। স্টপ, জাস্ট স্টপ ইট। ও মা, আর কি তাহলে দেখা যায় না বঙ্গ রমণীর আলতা পরা দুখানা পা, লজ্জা অবগুণ্ঠনের আড়ালে ছলো ছলো করে ওঠে না মমতা মাখানো দুটো চোখ? নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নপুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, শিয়ারে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিসকে তো বাড়ি সদাকার পরে চলি, যেন মারছে এ আগুনে নেমে ওরে আকাশ চেয়ে মেঘ জীবন। নম 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 বাংলাদেশ নম। আমি মানা আছি, আমি নিঃস্বাম আছি, আমি মিলেদের নাটকে আছি। আমি কি বাংলার প্রকৃত বধূ সাজিতে পারবে দাদা? পারবে মা, তুমি নিশ্চয়ই পারবে। এই তো তোমার চোখের জলে ধুয়ে গেছে সমস্ত মনের কালিমা। তোমার মনে উদয় হয়েছে স্নেহ, মায়া, মমতা, রামধনু। তাই তো এই বাড়ির কুললক্ষ্মীকে নতুন রূপে সাজাতে আমি পূজারিনীর সাজে দিছি বৌদি। এই সাজ পরে এই সংসারে মঙ্গল কামনায় তুমি গাইবে, ভাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে জাগম মোহ কালিমা মোছায়। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। মলিন মর্ম মোছায়। পারবে, আমি পারবে, আমি পারবে ভাই,
প্রশান্ত, আজ আমি ভাগ্যের কাছে জিতে গেছি রে। তুই দেখ আমার এই মরা সংসারটা আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে রে। এইবার জানিস তো, এইবার এই সংসারের পূজা করবে ওই দুই পূজারে। আজ আমি সুখী রে, আমি ভীষণ সুখী, ভীষণ সুখী। বর্দা, তোমার সুরে রাজপ্রাসাদে প্রবেশ করার আগে আমরা তোমার আশীর্বাদ দিতে এসেছি বর্দা। আশীর্বাদ। হ্যাঁ বর্দা, ফুলসজ্জার পূর্ণ লগ্নে জীবনের প্রথম পদক্ষেপে তোমার আশীর্বাদই হোক, আমাদের চলার পথের পাত্রে হোক। হবে ভাই, দীর্ঘজীবী হও। কি হলো চৈতালি, বর্দাকে প্রণাম করো। হ্যাঁ, তোরা সেই মানুষটা আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সে কখনো আমার প্রণামের যোগ্য হতে পারে না। আমার ভেবেছেন নাকি বলে তুমি বাবা বলে আমি সব কিছু ভুলে যাবো, তাই না? বলে খুব তো সুখী হয়েছেন দেখছি। তা একটা মেয়ের জীবন নষ্ট করে সুখী শাস্তি আপনার লজ্জা করে না? এই ছেলেটা আর কখনো যদি আমার সঙ্গে উঁচু স্বরে কথা বলেছ তো ভালো হবে না বলে দিচ্ছি। নিরুপায় পরিস্থিতিতে পড়ে তোমার গলায় মালা দিয়েছে বলে তুমি ভেবো না তোমার এই ঔদ্ধত্য আমি সহ্য করবো। চৈতালি, 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 তুমি কি সেই চৈতালি আজ এইভাবে কথা বলছো? না না না, প্রশান্ত ভাই, আমার মনে হয় বৌমা অসুস্থ। আচ্ছা বৌমা, তুমি সত্যি কি অসুস্থ? না, হ্যাঁ? আমি সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আপনাকে কয়েকটা কোশ্চেন করতে চাই, জবাব দেবেন? বলো না, বলো। আপনি তো আমায় কথা দিয়েছিলেন আপনার নিজ ভাই বসন্তের বউরে আমাকে এই বাড়িতে তুলে নিয়ে আসবেন। তাহলে কেন আমার কথা আপনি রাখলেন না? কেন এই বেকার গল্পগুলি হাতে তুলে দিয়ে আমার নারীত্বকে আপনি অসম্মান করলেন? জবাব দেন, জবাব দেন মিস্টার এবং তোরা। জবাব, তোমার ওই প্রশ্নের জবাব হয়তো আমার জানা নেই বৌমা, তবে শেষ জীবনে এসে আমি এইটুকু বুঝতে পেরেছি যে কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি আমার জীবনে একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। ভুল আপনি করেননি মিস্টার হেমন্ত রায়। আপনি চৈতালির সরলতার সুযোগ নিয়ে তার হৃদয়টাকে একটা পণ্য সামগ্রী বানিয়ে আপনি দুজনকার মাঝখানে বিক্রি করে দিয়েছেন। আপনি একটা ঠক, আপনি একটা প্রবঞ্চক, আপনি একটা মিথ্যাবাদী। চৈতালি, দয়া করে তুমি শান্ত হও চৈতালি। দেখো বর্দার চোখে জল, শোকে, দুঃখে, অভিমানে মানুষটা কেমন বোবা হয়ে গেছে। চৈতালি, 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 আজ আমাদের ফুলসজ্জা, তাই আমার অনুরোধ, ফুলসজ্জার এই পুণ্য তিথি তুমি এভাবে নষ্ট করে দিও না চৈতালি, তুমি এভাবে নষ্ট করে দিও না। ফুলসজ্জা, এই নাও তোমার ফুলসজ্জার ফুল। এই ফুলে শুয়ে রঙিন স্বপ্ন দেখতে দেখতে আজকের রাতটা তুমি কাটিয়ে ফেলো। বর্দা, তুমি আমার কি করবে বর্দা? তুমি আমার কি করবে বর্দা? আরে ভাই, আমার বুকের পাঁজরগুলোকে এইভাবে ভেঙে দিস না রে, তুই কেঁদে। এ ভাই, তুই কাঁদিস না রে। ওরে ভাই, তুই চুপ কর। ওরে, তুই চুপ কর। না না, বন্ধ করো সারা তোমরা বন্ধ করো। আমি সহ্য করতে পারছি না, মানবো না এই প্রিয় ফুলসজ্জা। আমি আমার মন থেকে কিছুতে মানতে পারছি না। বন্ধ করো। বাবু শান্ত হও, তুমি অমন করো নি কথা বাবু। ওই বৌদি শুনলে যে ভীষণ দুঃখ পাবে
আচ্ছা রামুদা, রামুদা তোমরা সবাই মিলে কেন ওই মেয়েটাকে আমার এই বয়সে আমার জীবনের সঙ্গে জড়িয়ে দিয়ে আমার মনের যন্ত্রণাটাকে তোমরা দ্বিগুণ বাড়িয়ে তুলেছো? তোমার ভালোর জন্যই তো বিয়ে দেওয়া গো দাদা বাবু। কি বললে আমার ভালো মানে? হ্যাঁ গো দাদা বাবু, হ্যাঁ। তুমি হলে এই চৌধুরী বাড়ির একমাত্র বংশধর, আর তুমি সংসারী না হলে বংশরক্ষা হবে কেমন করে? তাছাড়া তুমি তো এখনো অসুস্থ, তাই তো মামা বাবু তোমার সেবা যত্ন করার জন্য এ বিয়ে দিলেন গো। চুপ করো। সেই অসুস্থ অসুস্থ আর অসুস্থ, এই অসুস্থ অসুস্থ করে না তোমরা সবাই মিলে আমাকে বোধহয় পাগল করে দেবে। দাদাবাবু। রামুদা, আমার কি এমন অসুখ করেছে বলতে পারো? কে বলেছে বল্লভ তোর অসুখ করেছে? তুই তো এখন সম্পূর্ণ সুস্থ। দাদা বাবু, মিলন, তুই এসেছিস ভাই? হ্যাঁ বল্লভ, এমার্জেন্সি ডিউটির জন্য তোর বিয়ের বৌভাতে আমি উপস্থিত থাকতে পারি। তাই আজ ফুলসজ্জার পুণ্যের লগ্নে তোদের নতুন জীবনকে আমি স্বাগত জানালাম। মিলন, মিলন তুই বিশ্বাস কর, এ বিয়ে ফুলসজ্জা এই সব কিছু না আমি আমার মন থেকে মেনে নিতে পারছি না। তুই মেনে নিতে পারছিস না? কেন জানি না মিলন, আমি কেন জানি না, তবু বারবার আমার শুধু মনে হচ্ছে জানিস কোথায় যেন বিরাট বিরাট একটা ভুল হয়ে গেছে। মনে হচ্ছে আমার চলার পথের মাঝে কারা যেন প্রাচীর তুলে দিতে চাইছে। মনে হচ্ছে অক্টোপাসের মতো চারিদিক থেকে কারা যেন আমাকে পাকে পাকে জড়িয়ে ধরে আমার দমটাকে বন্ধ করে দিতে চাইছে। আমার শুধু মনে হচ্ছে এই বিয়েটা বিয়ে নয়, এটা হচ্ছে বিয়ের নামে শুধুমাত্র একটা তুই আর ছেলে মানুষই করিস না। আজকে একটা মেয়ের জীবন নির্ভর করছে তোর ওপর। আর তাছাড়া বৌদিকে কখনো তোর মনের দুঃখ বুঝতে দিবি না। একজন আদর্শবান স্বামী হয়ে স্ত্রীর প্রতি কর্তব্য তুই পালন করবি। আমি চেষ্টা করবো রে মিলন, আমি চেষ্টা আমি আয় বোন, আয় আয় আয়। আজ থেকে এই ঘর সংসার সবই তোর নিজে। আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। না মানে আমি এই মল্লিকার মাস্তুতো দাদা। ও, আচ্ছা, আচ্ছা। সেই ছোট্ট থেকে আমাদের বাড়ি মানুষ হয়েছিল তো, তাই ওর বিয়েতে আমার বুক ফেটে কান্না আসছে। ওগো দাদা গো, আমি তোমায় ছেড়ে কেমন করে থাকবো গো? কাঁদিস নে বোন, কাঁদিস নে। আরে সব মেয়েদেরই তো স্বামীর ঘরে যেতে হয়, তাই এর জন্য কি দুঃখ করতে আছে? আমি কথা দিচ্ছি, আমি তোকে রোজ দেখতে আসবো। তুমি ঠিক আসবে তো দাদা? হ্যাঁ নিশ্চয়ই আসবো। তুই আমার একমাত্র আদরের মাস্তুতো বোন। আরে তোকে না দেখে কি আমি থাকতে পারি? কি ভাইয়া, আসবো তো? দেখুন, বোনের বাড়িতে তার দাদা আসবে, এবার পারমিশন কিসের প্রয়োজন আছে? আপনার যখন মন চাইবে আপনি তখনই চলে আসবেন। তাহলে আর আমার কোনো চিন্তা নেই। তবে ভাই একটা কথা, কি কথা বলুন? আমার এই আদরের ছোট বোনটাকে একটু তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ওকে একটু ভালো করে দেখো, আর ও যদি দুঃখ কষ্ট পায় না, আমি মরেও শান্তি পাবো। না না, আপনি একদম চিন্তা করবেন না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। দেখুন, আপনার বোন এখন যখন আমার স্ত্রী, তখন তার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্বটাও তো এখন থেকে আমার। হে মল্লিকা, জানিস তোকে এই কথাটা বলা হয়নি। আরে বললো বাবু হচ্ছে আমার দেবতার মতো না মানুষ। না, এতখানি বাজে বলবেন না। তাহলে চলি বোন, কেমন? আমি আবার আসবো। আমি রোজ আসবো। ওগো দাদা গো, ওগো দাদা গো, এবার আমি কেমন করে থাকবো গো? তুমি অমন করে কেঁদনি গো বৌদি বলি, কারণ মেয়েদের কাছে স্বামীর ঘর হলো তো
স্বর্গ। আর এই স্বর্গে এসে কি কখনো চোখের জল ফেলতে আছে গো? এই তুমি না, হ্যাঁ? আমাকে বড় বড় গান দিচ্ছ। বৌদিমণি, তুমি আমাকে চিনতে পারলে না গো বৌদিমণি? আমি হলাম এ বাড়ির বহু পুরনো চাকর গো। আমার নাম রামু। চাকর? না, চাকর নেই, খুলছো তার মানে কি করতে এসেছো? এই যে আমি আরে বলি চাকর যদি হও তাহলে খুলছো তার মানে কি করতে এসেছো? তুমি আবার কে হে যে আমাকে বৌদি বলে ডাকছো? মল্লিকা প্লিজ, বেশ ভালো, অযথা উত্তেজিত হোস না। প্লিজ মল্লিকা, তুমি তোমরা তো যাও তো বাবু, যাও। আমি বলি আমার স্বামীর সাথে একটু গল্প টল্প করবো। হ্যাঁ, করবে, নিশ্চয় করবে। কিন্তু যে কথাটা বলার জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি, সে কথাটুকু আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, কি কথা বলো? আমার আমার গিন্নিমা মারা যাবার সময় আমার এই দাদা বাবুর বয়স ছিল মাত্র 5 বছর। রামুদা, মৃত্যু শয্যায় শুয়ে গিন্নিমা আমাকে বলেছিল, রামু, রামু রে, আমি তো আর বাঁচবো না, তাই আমার খোকাকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম রে রামু। ওকে ওকে তুই মানুষের মতো মানুষ করে তুলিস রে রামু। আমি গিন্নিমার সে কথা রেখেছি গো বৌদি বলি। আমার নিজের জীবনে আমি বহু দুঃখ কষ্ট সহ্য করে আমার এই দাদা বাবুকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করে তুলেছি গো বৌদি বলি। আজ আমি তোমার কাছে আমার সেই দাদা বাবুকে ছুপে দিয়ে তোমার কাছে একটা অনুরোধ করছি বৌদি বলি। আমার এই মা মরা ছেলেটা খুব খুব ছোট থেকে যে ভালোবাসার বড় কাঙাল গো বৌদি বলে। ওকে তুমি দেখো গো বৌদি বলে, ও যেন জীবনে কখনো কোনোদিন কোনো কারণে কোনো কষ্ট না পাই গো বৌদি বলে। ও যেন কখনো কোনোদিন কোনো কষ্ট রামুদা, তুমি দুঃখ করো না। তুমি মল্লিকা, মল্লিকা, কেন তুমি সবার সঙ্গে এরকম ব্যবহার করছো? ওই রামুদা কতখানি কষ্ট পেয়ে চোখের জল ফেলতে ফেলতে এখান থেকে চলে গেল, সেটা কি তুমি বুঝতে পেরেছ? চাকরের জন্য বড় দেখো তো উঠলে। না মল্লিকা, রামুদা কিন্তু আমার কাছে চাকর নয়। চাকর নই রামুদা। ওই রামুদা হচ্ছে আমার কাছে ভগবান। সেই ছোট্টবেলায় আমার বাবা মা মারা যাবার পর ওই রামুদাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজের হাতে রান্না করে আমাকে খাইয়েছে, পড়িয়েছে। ওই রামুদা বট বৃক্ষ হয়ে আমাকে ছায়া দিয়েছে, মায়া দিয়েছে। আবার হতাশায় আমার মাথায় হাত বলিয়ে দিয়ে আমার মনে এনে দিয়েছে প্রশান্তি। মল্লিকা, আমি জীবনে কখনো দেবতাকে দেখিনি, কিন্তু ওই রামুদা হচ্ছে আমার কাছে সেই দেবতার চেনা অনেক বড়। আর তুমি আজকে সেই রামুদাকে এইভাবে। আমি চলি রে পল্লব। মিলন, মল্লিকার ব্যবহারে তুই নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছিস, তাই না? দুর্বোকা, দুঃখ পাবো কেন? আর তাছাড়া বৌদি তো ঠিক কথাই বলেছে, আজকের রাতটা সবার জীবনে একটা স্মরণীয় রাত। মিলন, সেই রাতটা কি কখনো হেলায় হারানো যায়? মিলন, তুই তো যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই বন্ধু, এই কথা বল। স্বামী হয়ে স্ত্রীর প্রতি কর্তব্য কোনোদিন অবহেলা করিস না। স্ত্রী যেমনই হোক, তাকে মনের মতন সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব একজন স্বামীর। কথাটা তুই মনে রাখিস। আর বৌদি, তোমাকেও একটা কথা বলে যাই, ভাঙতে সবাই পারে বৌদি, কিন্তু করতে যারা পারে তারাই তো মানুষ, তারাই তো মানুষ।
মিলন মিলন মল্লিকা, দেখো আজকে রাতটা হচ্ছে আমাদের দুজনের জীবনের প্রথম মধুময় রাত। আজকে এই রাতটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের দুজনেরই। তাই হচ্ছে এসো মল্লিকা, তোমার আমার দুজনের চাওয়া পাওয়ার পূর্ণতায় আজকে এই রাতটাকে আমরা আরো সুন্দরভাবে ধরে রাখি। এসো আমার কাছে, এসো মল্লিকা। কি আমার অন্তরের কথা, আমি উনার কোলে মাথা রেখে শুই আর সেই সুযোগে আমার মাথায় হাত গোলা। শোনো, আমি না অমর মেয়ে ছেলে নই। মল্লিকা, মল্লিকা, এসব তুমি কি কথা বলছো মল্লিকা? আমি তো তোমার স্বামী। থামো তো বাবা, থামো। স্বামী? স্বামী হলে তুমি তো আমার আসল স্বামী। মল্লিকা কি মানে মানে তুমি তো আমার আসল স্বামী। তাই আসল আসল কথাগুলো একটু পরে পরে বলি। বুঝতে পারছি না যেন মল্লিকা, তোমার এই এলোমেলো কথাগুলো না, বিশ্বাস করো তোমার এই এলোমেলো কথা আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাচ্ছি। এই তো তোমায় না আমি ভালো ভালো কথা শোনাবো, ভালোবাসা দিয়ে গান শুনি তোমার মন আমি ভরিয়ে দেব, তাই তো? জুবি 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 আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় একজন শিক্ষিতা সুরুচি সম্পন্ন নারী, কিন্তু তোমার অন্তরটা যে এতখানি নোংরা এটা আমি আগে বুঝতে পারিনি। তুমি একজন আমাদের বাংলার আদর্শ নারী হয়ে আজকে কি ব্যবহার করছো? অথচ এই নারী সম্বন্ধে না আমার এই মনের মধ্যে একটা আলাদা ধারণা ছিল। আমি ভাবতাম যে নারী মানেই বোধহয় দেবী প্রতিমা, ধরিত্রীর মতো স্নেহ শীতল তাদের অন্তর, শতভাবেও তাদের মুখের হাসিটা থাকে অম্লান। তারা কাঁদতে জানে কিন্তু কাউকে কখনো তারা কাঁদাতে জানে না। কিন্তু আজকে তোমাকে দেখে মনে হচ্ছে আমার সে ধারণা ভুল। মনে হচ্ছে তুমি নারী নও, তুমি একজন বিষধরী নাগিনী। এখন আমার সন্ধানে এসেছো আমাকে ছবল মেরে শেষ করে দেবে বলে। চলে যাও এখনই, তোকে এই বাড়ি থেকে চলে যাও। তুমি কে আমাকে বল যে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? যে আমাকে এই বাড়িতে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছে সে না বলা পর্যন্ত মল্লিকা, কি বলে তুমি? চোখ রাখবে না বাবু, চোখ রাখবে না। আমি তোমার ঘরের বউ নই যে যখন তখন তুমি আমাকে চোখ রাঙাবে। ও মা! তুমি এসেছো, তুমি আমাকে সত্যি করে বলো তো মামা, সত্যি করে বলো কে ওই মেয়েটা? কেউ কে আমাদের বাড়িতে নিয়ে এসেছে? বলো মামা, বলো ওই মেয়েটার সঙ্গে কার কিসের কন্টাক্ট আছে? কে তোকে সব কথা বলেছে? ওই মেয়েটা বলেছে বৌমা বলেছে না? আচ্ছা বাবা, বাবা তুই এক কাজ কর, তুই মাথা ঠান্ডা কর, পুরুষ হয়ে যা, রাত মাথা গরম করিস না। আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। আচ্ছা মা, বৌমা, আমি তোমাকে কতবার না বলেছি যে পল্লব হচ্ছে অসুস্থ, ওর সঙ্গে তুমি রসিকতা করতে যেও না, যেও না, যেও না। কেন রসিকতা করতে যাচ্ছ? আরে বাবা, ওকে সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের তো একমাত্র, আমাদের সকলের তো একমাত্র লক্ষ্য, নাকি বলো? তবে কেন তুমি ওর সঙ্গে রসিকতা করতে যাও? ব্যাপারটা যদি একটু জানাজানি হয়ে যায় তাহলে পিস্তলের ছটা গুলি একবার তোমার বুক ছড়া করে দেবো। এই দেখো আবার তুমি ভয় ভয় করে কান্নাকাটি শুরু করলে। আরে বাবা, পাশের বাড়ির লোকজন জানতে পারলে লজ্জায় আমার মাথা কাটা দেবে।
বললো ও কথায় কিছু মনে করিস না রে বাবা, কিচ্ছু মনে করিস না, ও খুব ভালো মেয়ে, হ্যাঁ খুব ভালো মেয়ে। শোন না, ওর বাবা মা খুব ভালো মানুষ ছিল রে, আমার পূর্ব পরিচিত খুব ভালো মানুষ ছিল। একদিন হঠাৎ ওর বাবা মা দুজনেই ট্রেন দুর্ঘটনায় মারা গেল রে। ও একেবারে একা হয়ে গেল। কেউ করলো না, ও সেই ছোট্টবেলা থেকে ওর ওই মাস্তুতো ভাইয়ের কাছে মানুষ হয়েছে, বুঝলি? মাস্তুতো দাদা আছে না, ওর কাছে মানুষ হয়েছে রে, তাই তো খুব আদরে মানুষ হয়েছে। ওর একদম ছিল মানসিকতা নেই, একদম ছিল মানসিকতা নেই। দেখ না, প্রথমে বাড়িতে পা দিল সেদিন আমাকে কি বললো জানিস? বললো, মামা বাবু আপনার ভাগ্নেকে ফুলসজ্জা রাত্রে আমি এমন চমক দেব না। চুপ করো, বুঝতে পারছি না, বিশেষ করে তোমাদের এলোমেলো কথার ছন্দনে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মাথার মধ্যে অসংখ্য চিন্তার ঢেউ কেমন ঢেউ খেলে যাচ্ছে, অসংখ্য চিন্তার ঢেউ কেমন নাড়াচাড়াতে উঠছে, সমস্ত অবিশ্বাসগুলো সব কেমন হয়ে যাচ্ছে, আমার মন থেকে সবকিছু কেমন হারিয়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না, আমি বোধহয় সত্যি পাগল হয়ে যাবো। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি যেন কেমন দিশাহারা হয়ে পড়ছি, আমি বোধহয় পাগল হয়ে যাবো। মামা, তোমার কাছে সেই ওষুধটা আছে, যদি ওষুধ তার আমাকে ওষুধটা দাও না মামা। ওই ওষুধটা খেয়ে না আমি সবকিছু ভুলে থাকার জন্য নিশ্চিন্ত মনে ঘুমোতে চাই। দাও না, আমি আর কিছু চিন্তা করতে পারছি না, আমার মাথা চলছে না। কানা বলে গাড়ি চালাবো, হিন্দুরে বলে মা হবো, তোর কপাল খুব ভালো রে। আচ্ছা এই তো দুটো ওষুধ আছে, খেয়ে তো একেবারে মাথার যন্ত্রণা ভালোভাবে সেরে যাবে। হ্যাঁ, ফুলসজ্জা ভালোভাবে থাকবে। কি শান্তি, মাথার মধ্যে সমস্ত চিন্তার ঢেউগুলো সব যেন আস্তে আস্তে কেমন হারিয়ে যাচ্ছে, সমস্ত অবিশ্বাস আমার মন থেকে সব চলে যাচ্ছে। আমার এই ভাঙা মনের মধ্যে না মনে হচ্ছে এখন আমার ভাঙা মনের মধ্যে মনে হচ্ছে অসংখ্য ছুটির হাত চালিয়ে। মামা দেখো না আজকে না আমি কত সুখী হয়েছি, আমি ভীষণ সুখী মামা। আমার বাবার সেই মৃত্যু শোক আর আমার অন্তরের মধ্যে বাজছে না গো মামা, বাজছে না। আমার এই ভাঙা মনের মধ্যে জানো মামা মনে হচ্ছে এখন অসীম মনোবল, আমার ভাঙা মনের মধ্যে মনে হচ্ছে অসীম মনোবল। আমার এই মল্লিকা তুমি এখনো ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন গো? হ্যাঁ গো, এই মল্লিকা তুমি নাচো না, তুমি নাচো, গাও মল্লিকা। নিচে গিয়ে আজকে এই রাতটাকে তুমি আরো সুন্দর ভাবে ধরে রাখো। নাচো মল্লিকা, তুমি আজকে প্রাণ ঘুরে নাচো, তুমি গাও, তুমি আমার শিরা উপশিরাগুলো সব আমার কেমন নিস্তেজ হয়ে পড়ছে, আমার দুটো চোখে ঘুম জড়িয়ে ধরছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি ঘুমোতে চাই নিশ্চিন্ত মনে, আমি কানা বলে গাড়ি চালাবো, হিজড়ে বলে মা হবো, মা। মল্লিকা, আমার ভাগ্নে পল্লব এখন নিশ্চিন্ত মনে ঘুমোতে গেল। যাও মল্লিকা, আমার ভাগ্নে পল্লবকে ভালো করে ঘুম পাড়ানি গান গেয়ে ভালো করে ঘুম পাড়িয়ে দাও। যাও মল্লিকা,
লড়ের গড়া হরিদাস পাল চন্দ্রকাল বউ হয়েছে বলে নাকি এখানে আসেন সেটা দিতে হবে। বাবু ঘুমিয়ে গেছে মল্লিকা। তাই একটু আদ্র নেবে বইতি। তোমার মনে রাখা দরকার, এই বাড়িতে তুমি মোটা টাকার মাইনেতে তুমি নকল বউয়ের চাকরি করতে এসছো। তোমার ভালোবাসার অভিনয় করাটাই হবে তোমার একমাত্র কাজ। আর এমন নিখুঁত অভিনয় করবে যে বাবু যেন বুঝতেই না পারে ওই বায়না করা নকল বউ তুমি। কি মনে থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে এবার চলো এই কোথায়? পাশের ঘরে। পাশের ঘরে? হ্যাঁ, বাবু তো ঘুমিয়ে গেছে, তার আগে একটু আমরা আনন্দ ফুর্তি করে নিই। ख्यालों में ख्यालों में ख्यालों में हम काले से डर गए क्या? তুমি না খুব দুষ্ট। हमें काले हैं तो क्या हो दिल वाले हैं, हमें काले हैं तो क्या हो दिल वाले हैं, हमें तेरे 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 चाहत वाले हैं, काले हैं तो क्या हो दिल वाले हैं, हमें काले हैं तो क्या हो दिल वाले हैं, हमें तेरे 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 चाहत वाले हैं, काले हैं तो क्या हो दिल वाले हैं, हमें काले हैं तो क्या हो दिल वाले हैं। कोई गला गला लाई रे वाला गला लाई सुना सुना गला लाई तेरे गला गला लाई कोई गला गला लाई रे वाला गला लाई सुना सुना गला लाई तेरे गला गला हम तेरे 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 चाहत वाले हैं, काले हैं तो क्या हुआ काले हैं तो क्या हुआ वाले हैं। মানুষ চেষ্টা করিলে কে না করতে পারে। আমিও তো বাংলার প্রকৃত বধূ সাজিবার জন্য বাংলা ভাষা শিখিয়েছি। তে আমার ভাই আমাকে শিখিয়েছে বাংলা গান গাইতে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই, তব পূর্ণ কিরণে দিয়ে যাক মোর মোহ কালিমা মোছাই। আমার ভাসুর ঠাকুর এই সংসার মন্দিরের আরাধ্য দেবতা আমাকে শিখিয়েছে কেমন করে সুর তুলে মা লক্ষ্মী পাঁচালি গাইতে হয়। একদিন লক্ষ্মী দেবী হরষিত মনে শতনাম বলিলেন নারায়ণের স্থানে, অচলা আমার নাম ভক্তির আগারে চঞ্চলা হইয়া থাকি গৃহের ভিতরে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি
কতবার না আমি তোমাকে বলেছি ওইসব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, এমন সাজবে না। তুমি কেন সেজেছো? সাদা শাড়ি পরে দেবদাসী সেজে নাকি শুনে গান গাইতে তোমার লজ্জা করে না? লজ্জাই তো নারীর অলংকার। অহংকার! আমার এই অহংকারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। এখনো বলছি টিনা, তুমি এই গ্রামের মাটি ছেড়ে আমার সঙ্গে শহরে চলো। কি করে যাব বলো? এই গ্রামের মাটি যে আমার কাছে স্বর্গের সমান। টিনা, তুমি কেন বুঝতে পারছো না? এই গায়ের মাটিতে তুমি থাকলে অসুস্থ হয়ে পড়বে। এই গায়ের মাটি, এই বাড়ির অন্ন যে আমার কাছে অমৃতের সমান। জানো তো, আজ আমি মা লক্ষ্মীর ব্রত করেছি, মা লক্ষ্মীর পূজা করেছি। নাও ওই দাদাও সেটা নাকি? বসন্ত, আরে আরে এই বসন্ত, তুই এইভাবে বৌমার পূজার থালা মাটিতে ছুঁড়ে ফেলে দিলি কেন? বেশ করেছি। তার আগে তুমি জবাব দাও, বর্তা তুমি জবাব দাও। টিনাকে ওই সাথে কে সাজিয়েছে? কে ওর নরম মনটাকে পাষাণ করে দিয়েছে? আসান নয় রে বসন্ত, ওর পাষাণ হৃদয়ে আমি শুধুমাত্র প্রাণের প্রতিষ্ঠা করেছি। নারী জীবনের শ্রেষ্ঠ ধর্ম, নারী জীবনের শ্রেষ্ঠ আশ্রয় কি, আমি সেই কথা কোটায় শুধু আমার বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার ওই সংসার মন্দিরকে ধূলিসাৎ করে দিয়ে এই টিনাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। চলে যা রে বসন্ত, তুই চলে যা। তুই আজই বৌমাকে নিয়ে চলে যা। আমার এই অভাবের সংসারকে তুই যদি কান্নার সাগরে ভাসিয়ে রাজভোগকে সুখী থাকতে পারিস, তোর সুখী আমি সুখী রে, তোর সুখী আমি সুখী। চলে এসো টিনা।